সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমরা গতকালকে তোমাদেরকে আমরা রুটিন দিয়ে দিয়েছিলাম যে আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে একটি অনলাইন ক্লাস পরিচালনা করব। আশা করি তোমরা সকলেই শিক্ষার্থী যারা আছো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম এবং বই নিয়ে বসেছ। আমি যে বিষয়গুলো তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই সেগুলো নোট করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও আমি পাঠের শুরুতে স্বাগতম জানাচ্ছি। আমার পরিচয় তোমরা নিশ্চয়ই জানো। আজকের পাঠের বিষয় হচ্ছে গণিত ত্রিকোণমিতি। আমরা এটি আলোচনা করব। আজকের আলোচনার বিষয় মূলত ত্রিকোণমিতিক অনুপাত। এটি যারা দশম শ্রেণীতে পড়ো তাদের এর পূর্ব এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তোমরা নবম শ্রেণীতে পেয়েছ। নবম শ্রেণীতে যখন বিদ্যালয় শ্রেণী কার্যক্রম পরিচালনা হচ্ছিল স্বাভাবিকভাবে, তখন আমি কিছু কিছু আলোচনা করার সুযোগ পেয়েছিলাম। আজকে আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করব, যাতে করে তোমাদের এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ হয়, স্পষ্ট জ্ঞান সমৃদ্ধ হয়। আজকের এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো আমরা শিখতে পারবো বা যে বিষয়গুলো আমাদের আচরণিক পরিবর্তন ঘটবে সেটি হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা নির্ণয় করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ধ্রুবতা যাচাই করে প্রমাণ ও গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। এই বিষয়গুলো আমরা এই পাঠ শেষে আমরা শিখতে পারব। শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত বইয়ের প্রথম অংশ। আমি ছোট্ট করে একটু ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে তোমাদেরকে আরেকটু কিছু বলার চেষ্টা করব। আমরা জানি যে এক সময় জ্যামিতিটাকে আমরা শুধুমাত্র ভূমির পরিমাপ হিসেবে আমরা এটিকে ব্যবহার করতাম, কিন্তু পরবর্তীতে এটি ভূমির পরিমাপ হিসেবে শুধু না থেকে এটিকে অনেকভাবেই গণিতবিদেরা ব্যবহার করা শুরু করেছেন। তারই একটি ব্যবহারের রূপই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আমরা জানি ত্রিকোণমিতির জন্মটা হচ্ছে সেই মিশর সভ্যতা থেকে। তো আমরা জ্যামিতির যেই বিষয়টা সবচেয়ে ভালোভাবে আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় সেটা হচ্ছে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ।
আমি সবসময় বলে থাকি ত্রিকোণমিতির স্বাভাবিকভাবে আমরা ভিত্তিটা বলতে পারি এই সমকোণী ত্রিভুজ। নিশ্চয় তোমরা জানো সমকোণী ত্রিভুজটা হচ্ছে যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকবে সেটি সমকোণী ত্রিভুজ হিসেবে আমরা বলে থাকি। তো সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে মূলত ত্রিকোণমিতিক অনুপাতগুলো বা ত্রিকোণমিতির ব্যবহারগুলো করা হয়। এক সময় আমরা এও জানি যে তোমরা নিশ্চয়ই পড়েছো যে মানুষ নদীর তীরে দাঁড়িয়েই নদীর প্রস্থটা নির্ণয় করতে পারে। মানুষ পাহাড়ে না উঠেই পাহাড়ের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করতে পারে। মানুষ একটি গাছের না উঠেই গাছের ছায়ার মাধ্যমে মানুষ কিন্তু গাছটির উচ্চতা পরিমাপ করতে পারে। এটি যেই আবিষ্কারের ফলে অথবা যে উদ্ভাবনের ফলে এটি আমরা সাধারণত করতে পারি সেটি হচ্ছে ত্রিকোণমিতি। আমি অনেক বিষয় এখানে বলার আছে, কিন্তু যেহেতু আমাদের ক্লাসের মূল পাঠে আমাদের যেতে হবে, সেহেতু আমি তোমাদেরকে যেহেতু ক্লাসে অনেক কিছু বলেছি, সামনে হয়তো আরো কিছু বলবো, আমি শুধু এতটুকুই বলবো যে আমরা ত্রিকোণমিতি অনুপাতগুলোর মধ্যে যে সূত্রগুলো এবং সম্পর্কগুলো আছে, যে সূত্রগুলো প্রয়োগ করে আমরা সাধারণত 9.1 অনুশীলনীর সমস্যার সমাধানগুলো করতে পারবো, ত্রিকোণমিতির যে অবেধগুলো আছে, ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুধু আলোচনা করব। নিশ্চয় তোমরা ত্রিকোণমিতির যে বিভিন্ন অংশ, বিভিন্ন বিষয়বস্তু আছে সেগুলো নিয়ে আমরা পূর্বে যেহেতু আলোচনা করেছি, আজকে আমি শুধুমাত্র ত্রিকোণমিতির কিছু সূত্র, অবেধ, এগুলো নিয়ে আমরা আলোচনা করে আমরা মূলত গাণিতিক সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা 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 আলোচনা আসি। এটি একটি সমকোণী ত্রিভুজ, এখানে দুটোই সমকোণী ত্রিভুজ। আমি প্রথম চিত্রটির সম্পর্কে একটু বলি। যেই সমকোণী ত্রিভুজটি আমরা কিভাবে বুঝবো যে এটি সমকোণী ত্রিভুজ সেটি, এবং এর যেহেতু ত্রিভুজের 3টি বাহু আছে, এর বাহুগুলোর নামগুলো কি কি সে বিষয়ে আমরা একটু আলোচনা করি। তো শিক্ষার্থীরা, চলো আমরা খাতা কলম নিয়ে শুরু করি। আমি যদি একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করি, তাহলে চিত্রটি হবে এরকম। সুন্দর হবে না যেহেতু আমি হাতে ড্রয়িং করতেছি। এটার নাম দিলাম আমরা এ, এটির নাম দিলাম আমরা বি, এটির নাম দিলাম আমরা সি। তাহলে এটি একটি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু এই বি কোণটা যেহেতু 90 ডিগ্রি, সেহেতু আমরা বলতে পারি এবিসিটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম কি। এটি আমাদেরকে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে এটি খুবই প্রয়োজন। আমরা দেখব, তোমরা যে বিষয়টা এখানে মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজ বিষয়টি আমি একটু বলি। সমকোণী ত্রিভুজের, আমি সবসময় সাধারণভাবে বলতে চেষ্টা করি, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তর বাহুকে অতিভুজ বলে। অর্থাৎ অতিভুজের চেয়ে বড় কোনো বাহু সাধারণত হতে পারে না। তো তোমরা সাধারণভাবে এটা মনে রাখবে যে বাহুটি অতিভুজ, কিন্তু গাণিতিকভাবে আমরা সুন্দরভাবে বলতে গেলে এটি বলতে পারি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এই সমকোণটার বিপরীত বাহু হচ্ছে এসি, এটা সমকোণ, তার উল্টো দিকটা। হ্যাঁ, তাহলে উল্টো দিকটা হচ্ছে
বি কোণের বিপরীত দিকটা, বি কোণটা যেহেতু সমকোণ, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে এসি, তাহলে আমরা এটাকে বলতে পারি অতিভুজ। আর দেখো তোমরা এই এসি বাহুটি সবচেয়ে বড়, তো আমরা এটাকে বলতে পারি অতিভুজ। সমকোণী ত্রিভুজের এসি বাহুটাকে আমরা বলতে পারি অতিভুজ। এখন বাকি দুটো বাহুর নাম আছে। এই দুটো বাহুর নামটা হচ্ছে, একটি বাহু হচ্ছে এবি, আরেকটি বাহু হচ্ছে বিসি। এখন প্রশ্ন হচ্ছে এবি এবং বিসির নামটা কি হবে? তো আমি তোমাদেরকে বলি, সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম, একটি হচ্ছে অতিভুজ, আর আরেকটি হচ্ছে সন্নিহিত বাহু, যেটাকে আমরা ভূমিও বলতে পারি। সন্নিহিত বাহু। আরেকটা বিষয়টা হলো, আমরা আরেকটাকে বলতে পারি, এটাকে আমরা ভূমিও বলতে পারি, ভূমি। আর আরেকটি বাহু হচ্ছে যেটাকে আমরা বিপরীত বাহু বা লম্ব বলতে পারি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের এই তিনটি বাহুর নামকরণ আমরা পেলাম। এখন প্রশ্নটা হচ্ছে, কাকে আমরা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু বলবো? যেহেতু আমরা অতিভুজটা নিশ্চিন্ত হয়েছি, তোমরা মনে রাখবে, যখন তোমরা সমকোণী ত্রিভুজের কাজ করতে গিয়ে ত্রিকোণমিতিতে কাজ করতে যাবে, তখন যে কোণটা তোমাকে সাধারণত বলা হবে, যেমন আমি একটু উদাহরণ দিই, আমি লিখলাম যে সাইন এ, তাহলে এই যে সাইন এ অথবা কস এ অথবা কট এ অথবা টেন এ, অর্থাৎ আমার যে কোণটা, যে সূক্ষ্ম কোণটা আমাকে মেনশন করবে, মনে রাখবে সে কোণটা সংলগ্ন বাহুটার নামে হচ্ছে সন্নিহিত বাহু। সে বাহুটির নামে হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে অনুরূপভাবে বলতে পারো যে সি কোণটাকে যদি এখানে এ না দিয়ে যদি এখানে সি দিয়ে দেওয়া হতো, তাহলে তখন সন্নিহিত বাহুটার নাম হতো বিসি। যদি এ কোণ দেওয়া হয়ে থাকে, তাহলে সন্নিহিত বাহুটার নাম হবে এবি। ক্লিয়ার? তাহলে আমরা অতিভুজ এবং যদি সন্নিহিত বাহুটা নির্ণয় করতে পারি, তাহলে নিশ্চিন্ত হবে যে অতিভুজ এবং সন্নিহিত বাহু হলে বাকি বাহুটা হবে বিপরীত বাহু বা লম্ব হবে। ক্লিয়ার এই প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু তোমাদেরকে রিপিট করে বলছি, যে কোণটা সাধারণত ত্রিকোণমিতিতে সূক্ষ্ম কোণ হিসেবে চিহ্নিত করা হবে বা দেওয়া হবে, সে কোণটি সংলগ্ন বাহুটাকে আমরা বলবো সন্নিহিত বাহু অথবা ভূমি। এর বাইরে যে অবশিষ্ট বাহুটি থাকবে, সে বাহুটিকে আমরা বলবো বিপরীত বাহু অথবা লম্ব। এটি হচ্ছে সহজভাবে মনে রাখার উপায়। তাহলে আমরা এই বিষয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর পাশাপাশি আমরা আজকে দুই একটি আরো সূত্র তোমাদেরকে দেখাবো, যেগুলো দিয়ে আমরা আজকের এই কাজগুলো করব। একটি হচ্ছে সাইন থিটা। সাইন থিটার সূত্র হচ্ছে, তোমরা খাতা কলম নিয়ে লিখতে থাকো। সাইন থিটার সূত্র হচ্ছে, আমি সংক্ষেপে লিখি, লম্ব বাই অতিভুজ। এখন আমরা লম্ব লিখতে পারি, আমি লেখা সংক্ষিপ্ত করার জন্য এখানে লম্ব লিখলাম। লম্ব হতে পারে, অথবা এটাকে আমরা কি বলতে পারি বলো তো প্রিয় শিক্ষার্থী? অতিভুজ। আমি সংক্ষেপে লিখি অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো লম্বটাকে আমরা আর কি বলতে পারি? বিপরীত বাহু। কি বলতে পারি? বিপরীত বাহু। তাহলে আমরা সাইন থিটার সূত্র বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ। অনুরূপভাবে
আমরা cos থিটা ইকুয়াল টু বলতে পারি। এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে, একদম এগুলোর সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হবে এবং স্পষ্টভাবে তোমাদের এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি ব্যয় অতিভুজ, ভূমি ব্যয় অতিভুজ। এখন প্রশ্নটা হচ্ছে ভূমিটা কি আমরা অন্য কি নামে বলতে পারি বলো তো প্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমরা ভূমিটাকে বলতে পারি সন্নিহিত বাহু। কিছুক্ষণ আগে আমরা যেটা বলেছিলাম এটাকে আমরা ইচ্ছা করলে বলতে পারি সন্নিহিত বাহু। তার মানে আমরা সাইন থিটা পেলাম কি বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা পেলাম সন্নিহিত বাহু বাই অতিভুজ। এবার আসো আমরা টেন থিটা সম্পর্কে একটু বলি। টেন থিটা ইকুয়াল টু হচ্ছে, আমি সংক্ষেপে লিখি তোমরা বাকিটা বুঝে নিবে। টেন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, যেটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে প্রশ্নটা হচ্ছে আমাদের এই তিনটে জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে যাতে করে আমরা এগুলো প্রয়োগ করতে পারি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো আমরা এখানে ত্রিকোণমিতি অনুপাত আমরা জানি মোট 6টা, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। তার মানে যখন এখানে সাইনের পরিবর্তে কোসেক হবে, কোসেক থিটা হবে, তখন শুধু যেটা করতে হবে তোমাদেরকে এই দুটো জায়গা পরিবর্তন করে দিতে হবে। লব হরে যাবে, হর লবে যাবে। আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক। অনুরূপভাবে কসের জায়গায় যখন সেক হবে তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো জিনিসকে পরিবর্তন করতে হবে। লব হর হবে, হর লব হবে। তার মানে বলতো সেক থিটা ইকুয়াল টু কি হবে? হ্যাঁ, ঠিকই বলেছো, সেক থিটা ইকুয়াল টু হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু। অনুরূপভাবে আমরা যখন টেন এর পরিবর্তে আমরা বলবো যে কট থিটা, আমরা জানি টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা। যখন কট থিটা হবে তখন এখানে একইভাবে বিপরীত হয়ে যাবে, তখন এখানে হবে হ্যাঁ ভূমি বাই লম্ব। তাহলে আমরা 6টি ত্রিকোণমিতি অনুপাতেরই আমরা 3টি জানলে আমরা বাকি 3টা বলতে পারি, যেহেতু 3টের সাথে তার বিপরীত 3টা সম্পর্কিত সেহেতু আমরা সেভাবে বলতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই অনুপাতগুলো বা এই সম্পর্কগুলো সম্পর্কে আমরা জানলাম, আমাদের আরো কিছু সূত্র সম্পর্কে একটু জানতে হবে আমাদের গাণিতিক সমস্যা যাওয়ার পূর্বে। একটি হচ্ছে 3টি সূত্র আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, তোমাদের বইতে আছে, তোমরা তারপরেও লিখে নাও। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটি সূত্র হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আরেকটি সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর সূত্রটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদেরকে এই 3টে সূত্র অবশ্যই জানতে হবে। এই 3টে সূত্র থেকে আমরা আবার সূত্র বিভিন্নভাবে আমরা সূত্র তৈরি করতে পারি। আমি একটি দিয়ে তোমাদেরকে এটা পরবর্তীতে বুঝিয়ে দিব। আমরা আরেকটি সূত্র আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োগ করতে হয়, সেটা হলো টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই, এখানে লিখে যাচ্ছে না, আমি নিচে লিখি, টেন থিটা ইকুয়াল টু, এখানে আমি লিখে দিই সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে বলো তো প্রিয় শিক্ষার্থীরা কট থিটা ইকুয়াল টু কি হবে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, কট থিটা ইকুয়াল টু হবে কস থিটা বাই সাইন থিটা। আরেকটি সূত্র আমরা বলতে পারি, 5 নম্বর সূত্র, ধরো আমরা বললাম, আমি একটা দেখাই দিই, বাকিগুলো তোমরা নিশ্চয়ই পারবে, শুধু এটা মনে রাখার বিষয়। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। আমরা কিছুক্ষণ আগে বলেছি সাইনের সাথে সম্পর্ক হলো কোসেকের। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা।
আবার যদি আমরা অনুরূপভাবে বলি এখানে কোসেক থিটা ইকুয়াল টু কি হবে, হ্যাঁ কোসেক থিটা ইকুয়াল টু হবে 1/sin থিটা। ভেরি গুড, কোসেক থিটা ইকুয়াল টু হবে 1/sin থিটা। যেহেতু কোসেক সমান 1/sin, sin সমান 1/কোসেক, এটি একটি বিপরীত, একটি দিন আর একটি রাত, এরকম আর কি ব্যাপারটা। কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, sin থিটা ইকুয়াল টু 1/cos, মানে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, sin থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে আমরা বলতে পারি, তাহলে বলো তো, চেষ্টা করো তো, cos থিটা ইকুয়াল টু কি হবে? হ্যাঁ ঠিকই বলেছো, cos থিটা ইকুয়াল টু হবে 1/sec থিটা। sec থিটা ইকুয়াল টু কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, sec থিটা ইকুয়াল টু হবে 1/cos থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু কি হবে? আমরা লিখে দিলাম, এই যে tan থিটা ইকুয়াল টু 1/sin থিটা বাই cos থিটা, কিন্তু tan থিটা ইকুয়াল টু আরেকটা হতে পারে, tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, আবার cot থিটা ইকুয়াল টু হবে 1/tan থিটা। কিন্তু সাধারণত tan এর সূত্রে তুমি এটি কখন কি প্রয়োজন হবে, tan থিটা ইকুয়াল টু কখন sin থিটা বাই cos থিটা প্রয়োজন হবে, কখন tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা প্রয়োজন হবে, এটি অঙ্কের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সাধারণত সূত্রটা প্রয়োগ করা হয়। তা আমি তোমাদের কাছে আরেকটা বিষয় দেখাবো। আমাদের এই যে আমরা তিনটে সূত্র লিখলাম, এই তিনটে সূত্র থেকে কিন্তু আমরা আরো অনেকগুলো সূত্র বের করতে পারি, অনেকগুলো স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত আমরা বের করতে পারি। যেমন আমি তোমাদেরকে যদি একটি দিয়ে আমি একটু বুঝাতে চেষ্টা করি, তাহলে তোমরা একটু লক্ষ্য করো। আমরা প্রথম সূত্রটা এর কথা বলি, যে ধরো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটাকে আমরা এইভাবে করতে পারি। ধরো আমি যদি পক্ষান্তর করি, তোমরা যেটি বীজগণিতে করে থাকো, যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু, আমরা cos স্কয়ার থিটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে এটা হবে প্লাস cos স্কয়ার থিটা, ডান দিকে গেলে হবে মাইনাস cos স্কয়ার থিটা। তো আমরা অনেক ক্ষেত্রে যেখানে sin স্কয়ার থিটা লেখা থাকে, সেখানে আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। আবার যদি কোথাও 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে থাকে, সেখানে আমরা sin স্কয়ার থিটা লিখতে পারি। অথবা আমরা যদি এটাকে এরূপও করি, যে sin থিটা ইকুয়াল টু এই স্কয়ারটাকে যদি আমরা এই পাশে আসলে রুট হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা অনেক ক্ষেত্রে আমরা sin থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, অথবা কোথাও যদি 1 মাইনাস cos স্কয়ার থিটা থাকে, সেখানেও আমরা sin থিটা লিখতে পারি। এটি গেল এক ধরনের বৈশিষ্ট্য। আমরা আরেকটু বিষয় আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করি, যে এটা তো আমরা sin কে বাম পাশে রেখে, আমরা cos স্কয়ার থিটাকে ডান পাশে রেখে আমরা কাজটা করলাম। আমরা যদি এবার cos স্কয়ার থিটাকে বাম পাশে রেখে sin স্কয়ার থিটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায়? আমরা একটু লক্ষ্য করি, তাহলে কি দাঁড়াবে, যে আমরা যদি sin স্কয়ার থিটাকে বাম পাশে রেখে যদি আমরা cos স্কয়ার থিটাকে ডান পাশে নিই, তাহলে তো আমরা একটা পেলাম। এখন আমরা cos স্কয়ার থিটাকে আমরা বাম পাশে লিখব, আর sin স্কয়ার থিটাকে আমরা ডান পাশে লিখব। তাহলে sin স্কয়ার থিটা এই পাশে আসলে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, অনুরূপভাবে তার মানে cos স্কয়ার থিটা কোথাও লেখা থাকলে আমরা সেখানে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, অথবা 1 মাইনাস sin স্কয়ার থিটা যদি কোথাও থাকে, আমরা সেখানে cos স্কয়ার থিটা লিখতে পারি। অনুরূপভাবে যেটি আমরা ইতিপূর্বে করলাম, সেখানের মতো আমরা স্কয়ারটাকে যদি এই পাশে যদি রুট হয়, তাহলে এটা দাঁড়াবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে cos থিটার পরিবর্তে আমরা প্রয়োজনে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারবো, অথবা 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা cos থিটা আমরা লিখতে পারবো। এইভাবে বাকি যে দুটো সূত্র আরো আমি দিলাম, যে একটা হচ্ছে sec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই দুটো সূত্রকে তোমরা বাড়িতে এইভাবে যে আমি পদ্ধতিটা দেখালাম, এইভাবে বিভিন্ন ধরনের সূত্র তৈরি করার জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে। আশা করি তোমরা এটি পারবে। তাহলে আমরা আজকের এই আলোচনার আমরা এখন দুই একটি গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে আমরা চেষ্টা করব, যে আমরা এই শিক্ষণটাকে, আমরা যে কিছুক্ষণ পূর্বে জিনিসগুলো শিখলাম, এটাকে আমরা কিভাবে প্রয়োগ করব। আমি প্রথমেই
তোমাদেরকে যে আমরা যে ত্রিকোণমিতি অনুপাতগুলোর যে বাহুগুলোর অনুপাত সম্পর্কিত ধারণাটা বা জ্ঞানটা লাভ করলাম, সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু দুইটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রকার কোনো ধরনের জিজ্ঞাসা বা সমস্যা থাকলে তোমরা সেটি আমাদের সাথে শেয়ার করতে পারো, কমেন্টস বক্সে লিখতে পারো, অথবা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে তোমরা বিষয়টি সম্পর্কে জানতে পারো। আমরা চেষ্টা করব তোমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করার জন্য। আমরা আজকে এই উদাহরণ 3-এর এই গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। যেমন এখানে 3 নাম্বার গাণিতিক সমস্যাতে যে বিষয়টা তোমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে 10 এর সমান যদি 10 এ ইকুয়াল 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। অর্থাৎ যেহেতু 10 এ দেওয়া আছে, তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত তার কয়টা বাকি আছে বলো তো শিক্ষার্থীরা? আর বাকি আছে 5টা। যেহেতু আমরা জানি মোট ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। অথবা আমরা যদি ওইভাবে 6টা না বলে যদি 3টের দিকে যাই, যে 10 এর সমান যদি যা আছে 4/3 আছে, তাহলে বাকি দুইটা সাইন এবং কস এর মানটা আমরা বের করতে চেষ্টা করব। এবং সাইন এবং কস এর মান তুমি যদি পারো, বাকি ওদের বিপরীত বাহুগুলোর মানও বের করতে পারো। আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করি যে 10 এ ইকুয়াল 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তার পূর্বে আমার হঠাৎ এখন একটা বিষয় মনে পড়েছে। তোমাদের জন্য একটা ক্লাসে আমি একটা ভিডিও কন্টেন্ট দেখাবো, তোমরা একটু লক্ষ্য করো। তোমাদেরকে আমি একটি ভিডিও দেখাচ্ছি, যে এটি একটু তোমরা দেখো। We have three main functions in trigonometry. Three really important ones which you will come across often. They are sine, cosine and tangent. Here's a fact. The names of all the functions in trigonometry sound scary. If it's the first time you're studying trigonometry, there is a very slim chance that you've heard any of these names before. We have learnt what functions are. A function takes some input, carries out a particular operation on it, and gives us an output. These three names are just fancy names given to functions, nothing else. Let's assume this is a sine function. Say it takes in a random value theta. It does some operation inside to give us some value. What value? What operation? That depends entirely on the triangle. We know that trigonometry generally deals with right triangles, like this one. Let's assume this angle is theta. The side opposite to the right angle is called the hypotenuse, and the other two sides are named with respect to the position of this angle. As this side is right next to the angle, it's called the adjacent side. This side is called the opposite side, as it lies exactly opposite to our reference angle. Please make sure you understand clearly how the sides of the triangles are named. This is the triangle. We will be it is the side the sine function. We will look at the sine of our reference angle. The sine of angle theta is written as sine theta. Observe that we do not write the e. Sine theta will always equal the opposite, which is this side, divided by the hypotenuse. Each of triangle theta is opposite by hypotenuse. The length of the side opposite the angle theta. আমরা তোমাদেরকে যে বিষয়টা এখানে বলার চেষ্টা করেছি, সেই বিষয়টি এখানে ভিডিওতে আসছে, তোমাদেরকে এটি আমি একটু দেখালাম। তো আমরা আজকে এখন এই গাণিতিক সমস্যাটি উদাহরণ 3-এর এই বিষয়টির সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করব।
তা আমরা প্রথমে লিখবো দেওয়া মানে কি দেওয়া আছে তোমরা দেখো তো 10 এর সমান 10 ইকুয়াল 4/3। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে টেন এ ইকুয়াল টু 4/3। আমরা ওই যে সেই আবার সমকোণী ত্রিভুজের দিকে আমাদেরকে যেতে হবে। সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে যেহেতু এখানে এ দেওয়া আছে কোণটা 10a, এ কোণটা দেওয়া আছে, সেহেতু আমরা যদি এটাকে এ দিই, এটাকে আমরা বি দিলাম, আর এটাকে আমরা সি দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের মূল কোণ। তো 10 এর সমান যদি 4/3 হয়, তোমরা লক্ষ্য করো আমরা কিছুক্ষণ পূর্বে আমরা লিখেছিলাম 10 এর সূত্রটা আমরা কি লিখেছিলাম বলতো? অনুপাতটা আমরা কি বলেছিলাম? 10 এর অনুপাতটা আমরা বলেছিলাম লম্ব বাই ভূমি। এখন লম্বটাকে আমরা আরেকটা নাম কি দিয়েছিলাম বলতো? লম্বটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। তাহলে আমরা 10 এর পরিবর্তে লিখতে পারি বিপরীত বাহু। আর আমরা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। 10 এর সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এখন প্রশ্ন হচ্ছে এটি ইকুয়াল 4/3। তাহলে লক্ষ্য করো এখানে বিপরীত বাহু এই পাশে কত আছে? বাম পাশে বিপরীত বাহু, ডান পাশে কত আছে? 4। তাহলে আমরা বিপরীত বাহুর মানটা আমরা বলতে পারি 4। অনুরূপভাবে সন্নিহিত বাহুর জায়গা কত লিখে আছে? 3। তাহলে আমরা এই সন্নিহিত বাহুর মানটা আমরা বলতে পারি 3। তাহলে আমাদেরকে এই যে অতিভুজটা, এই বাহুটির মান নির্ণয় করতে হবে। আর এই বাহুটির মান যখন আমরা নির্ণয় করতে পারবো, তখন আমরা ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতেই আমরা নির্ণয় করতে পারবো। অনুপাতের মানটা আমরা নির্ণয় করতে পারবো। আমাদের একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে আমরা যেহেতু বললাম যে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের কথাটি যখন আসে তখন কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছো। সমকোণী ত্রিভুজের কথা আসলেই সবচেয়ে বেশি মনে পড়ে পিথাগোরাসের কথা। দার্শনিক, বিজ্ঞানী, বিশিষ্ট গণিতবিদ, অনেক ধরনের উপাধিতে তিনি ভূষিত। তো পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। সে অনুসারে আমরা এবিসি ত্রিভুজ থেকে, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেতে পারি, তোমরা এখান থেকে লিখতে, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেতে পারি, আমরা ত্রিভুজ এ বি সি এ, আমরা সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি যে কি বলতে পারি? অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা বলতে পারি এসি স্কয়ার ইকুয়াল অপর দুই বাহু, একটা হচ্ছে এবি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এটি আমরা কার উপপাদ্য থেকে পেলাম? পিথাগোরাসের উপপাদ্য থেকে। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, ইকুয়াল এবির মানটা আমরা জানি 3, তাহলে স্কয়ার প্লাস বিসির মানটা আমরা জানি, পেলাম কত? 4, তাহলে 4 স্কয়ার। তাহলে আমরা নিশ্চয়ই জানি 3 স্কয়ার মানে কত বলো তো শিক্ষার্থীরা? 9। 4 স্কয়ার মানে কত? 16, 4 4 16। তাহলে 9 এবং 16 এটা আমরা যখন অ্যাড করব তখন এখানে হবে 25। তো 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার। কত স্কয়ার লিখতে পারি বলো তো? 5 স্কয়ার। তাহলে জেনারেলি আমরা তাহলে সুতরাং এসি সমান আমরা কত পেলাম বলো তো প্রিয় শিক্ষার্থীরা? আমরা যদি উভয় পক্ষ থেকে স্কয়ারটাকে অমিট করে দিই, তাহলে আমরা এসি সমান কত পাবো? হ্যাঁ, ঠিকই বলেছো, এসি সমান আমরা পাবো 5। তাহলে আমরা অতিভুজের মানটা আমরা তাহলে কত পেলাম? আমরা অতিভুজের মানটা আমরা 5 পেলাম। তাহলে এই মানটা আমাদের কত হয়ে গেল? 5। এখন আমরা এবিসি ত্রিভুজের আমরা তিনটি বাহুর মানে কিন্তু আমরা জেনে গেলাম।
তাহলে আমরা বলতো আমরা 10 এর সমান আমরা যদি 4/3 পাই বা 4/3 দেওয়া থাকে, তাহলে আমরা সাইন থিটা সাইনের সমান আমরা লিখতে পারি কি, সাইনের সূত্রটা কি আমরা জানি তো, বলতো সাইনের সূত্রটা কি, সাইন থিটা ইকুয়াল টু আমরা বলেছি লম্ব বাই অতিভুজ, তার মানে বিপরীত বাহু বাই অতিভুজ। এখন দেখো এই যে এ কোণটার বিপরীত বাহু হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5, তার মানে 4/5 সাইন ইকুয়াল টু আমরা কত পেলাম তাহলে 4/5। তাহলে বলতো সাইনের বিপরীত কোসেক, কোসেক সমান আমরা কত পাবো? হ্যাঁ ঠিকই বলেছো, তোমরা তো নিশ্চয়ই জানো যে সাইনের বিপরীতটা হচ্ছে কোসেক, তাহলে এখানে 5টা উপরে যাবে আর 4টা নিচে আসবে। তাহলে আমরা cos এর অনুপাতটা কি পাবো বলতো? cos এর সূত্রটা আমরা কি জানি, কি বলেছিলাম অনুপাতটা? cos এর সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহুটার মানটা কত এখানে? 3 আর অতিভুজটা কত? 5। তাহলে আমরা এখানে লিখতে পারি 3/5। তাহলে বলতো sec এর সমান কত হবে? হ্যাঁ তোমরা ঠিক বলেছো, ধন্যবাদ তোমাদেরকে। এটা হবে 5/3, বিপরীত হয়ে যাবে, লব হর হবে, হর লব হবে। তাহলে আমাদের বাকি রইলো কি, 10 এর বিপরীত হচ্ছে cot এ, cot এটা বাকি রইলো। তাহলে আমরা জানি cot এর সাথে সম্পর্ক কার? 10 এর। তাহলে 10 এ যদি 3/4 হয়, 4/3 হয়, তাহলে cot এ হবে 3/4। হ্যাঁ ঠিক আছে, তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা দেখেছো। এই সমস্যাটির সমাধানের মাধ্যমে আমরা আরো অনেক ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো এবং সেই সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। আমি আরেকটি বিষয় তোমাদেরকে আজকে দেখাচ্ছি, সেটি হচ্ছে অনুশীলনীতে আমরা যদি একটু যাই, অনুশীলনীতে আমরা যদি একটু যাই, তাহলে আমরা কোথায় গেল, অনুশীলনীতে যদি আমরা যাই তাহলে আমরা, হ্যাঁ এই অনুশীলনীতে আমরা যাই, আমরা এই এই তোমাদেরকে বাড়ির কাজ আমি এখনই দিচ্ছি, আস্তে আস্তে তোমরা অনুশীলনী 9.1 এর এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। 1, 2, 3, হ্যাঁ এগুলো তোমরা এই আমি যে নিয়মটা বলে দিলাম সেই নিয়মের মাধ্যমে করতে পারবে এবং 5, 4, 5 পর্যন্ত তোমরা আমি যে সমস্যাটির সমাধান দেখালাম এই পদ্ধতিটা প্রয়োগ করে তোমরা কিন্তু অনুশীলনী 9.1 এর 1 থেকে 5 পর্যন্ত করতে পারবে। আমি আরেকটি সমস্যার সমাধান তোমাদেরকে দেখাচ্ছি, সেটির মাধ্যমে তোমরা আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করার জন্য দক্ষ হিসেবে পরিগণিত হবে। তা আমরা একটু সহজ থেকে জটিলের দিকে যাচ্ছি। তা আমরা 9 নাম্বার অঙ্কটা একটু দেখব। 9 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে দেখো তো তোমরা, cos a by 1 minus tan a sin a by 1 minus cot a, এটি হচ্ছে বাম পক্ষ। তাহলে কি দেওয়া আছে? cos a by 1 minus tan a sin a by 1 minus cot a, আমরা এটি লিখব। 9 দেওয়া আছে cos a by 1 minus tan a plus sin a by, ও দেওয়া আছে, সরি এখানে বাম পক্ষ হবে, আমরা বাম পক্ষ লিখি 9 নাম্বার, বাম পক্ষ থেকে আমরা শুরুটা করি। বাম পক্ষ সমান দেওয়া আছে cos a by 1 minus cot a, tan a plus sin a by 1 minus cot a। আমরা এখন দেখব এটাকে আমরা ডান পক্ষে প্রমাণ করতে হবে sin a plus cos a।
আমরা এটিকে প্রমাণ করার পূর্বে আমরা এটিকে সবগুলো এক জাতীয় অনুপাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু এটা টেন আছে, টেনকে আমরা সাইন এবং কসে কনভার্ট করতে পারি এবং কটকেও আমরা সাইন এবং কসে রূপান্তরিত করতে পারি। সেই জন্য আমাদেরকে টেন এবং কটের যে আমরা সূত্রটা শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমরা টেনে লিখেছিলাম সাইন থিটা বাই কস থিটা। এখানে হবে এ, থিটার পরিবর্তে এখানে এ হবে। তাহলে আমরা টেনের জায়গায় লিখব সাইন থিটা বাই সাইন এ বাই কস এ। টেনের জায়গায় আমরা লিখব সাইন এ বাই কস এ। আর এখানে আমরা কটের জায়গায় তাহলে কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা বলো তো? কটের জায়গায় আমরা লিখব কস এ বাই, হ্যাঁ ঠিক বলছো তোমরা, কস এ বাই সাইন। এখন আসো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা খুব সহজ কাজ, সেটি হচ্ছে তোমরা অনেক আগ থেকেই করো, সেটি হচ্ছে লসাগু করব আমরা। হ্যাঁ, আমরা যদি এখানে লসাগু করি, এখানে লসাগুটা কি আছে বলো তো? এখানে কি আছে? এখানে হরে কিছু নাই, 1 আছে, এখানে হবে cos এ। cos এ, তাহলে cos এ যদি লসাগু হয়, cos এর সাথে 1 গুণ করলে হবে cos এ মাইনাস cos এ যদি মিলে যায় তাহলে এখানে উপরে কি আছে? sin। এখানে আমি যেভাবে কাজটা করলাম, আমরা এই পদটাকে আমরা একইভাবে আমরা করব। তাহলে এখানে লসাগুটা হচ্ছে সাইনে। সাইনে যদি হয় তাইলে সাইনে মাইনাস এখানে হবে কসে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ভাগের কাজটা করব। তাহলে এখানে আছে কসে, উপরে আছে লব গুণ হরের বিপরীত, লব গুণ হরের বিপরীত। কসে মাইনাস সাইনে এটা আসবে নিচে, আমরা লিখব হরে লিখব কসে মাইনাস সাইন। আর এখানে এই cos এটা যাবে উপরে। ভেরি গুড। প্লাস অনুরূপভাবে আমরা যদি এখানে এই পাশে আমরা যদি কাজটা করি তাহলে সাইনে হবে, লবেরটা হবে আগে ইনটু হরের বিপরীত। হরের বিপরীত কি হবে বলতো? এই হর আছে সাইনে, এটা যাবে উপরে, আর সাইনে মাইনাস কসে এটা আসবে নিচে, হরে আসবে সাইনে মাইনাস কস। ঠিক আছে, এবার আমরা যে কাজটি করতে হবে সেটি আরো সহজ। যেহেতু এই cos উপরে লবে আছে এবং এই cos লবে আছে, তাহলে আমরা জানি cos এ গুণ করলে কি হবে? cos স্কয়ার a। ওই যেমন x এ গুণ করলে x স্কয়ার, এরকম হর যাই আছে তাই থাকবে cos a মাইনাস sin a। তারপরে প্লাস চিহ্ন আমি দিলাম, দেওয়ার পরে এখানেও একইভাবে সাইনের সাথে সাইনে যখন আমি গুণ করব তখন এখানে হবে সাইন স্কয়ার এ। আর এখানে সাইন এ মাইনাস কস এ যেভাবে আছে এইভাবে থাকবে, সাইন এ মাইনাস কস। এখন একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, এই হর দুটোর মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে, আছে না বলো তো শিক্ষার্থীরা? এটা cos এ মাইনাস sin এ, আর এটা হচ্ছে sin এ মাইনাস cos এ। এখন আমি দ্বিতীয়টাকে যদি sin এ মাইনাস cos থেকে যদি cos এ মাইনাস sin এ রূপান্তরিত করতে পারি তাহলে আমার হর দুটি একই রকম হবে, তাতে আমার কাজ করার সুবিধা হবে। সেই জন্য আমি এখান থেকে আমি এটাকে এরকম বিপরীত করতে হলে মাইনাস কমন নিতে হবে আমাদেরকে। তাহলে আমরা একটা মাইনাস কমন নিব। এই প্রথম পদে যেভাবে আছে সেভাবে হবে cos স্কয়ার a বাই cos a মাইনাস sin। আর এখানে আমরা যদি প্লাস চিহ্নটাকে মাইনাস করে দিই তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস cos এ প্লাস হয়ে যাবে আর প্লাস sin এ মাইনাস হয়ে যাবে। তার মানে সেটা এরকম হয়ে যাবে cos a মাইনাস sin। আর উপরে আছে আমার লবে আছে sin স্কয়ার a, যেভাবে আছে সেটা অ্যাজ ইট ইজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের
যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এখানে আমাদেরকে লসাগু করতে হবে। এখন আমার যেহেতু লেখার জায়গার সংখ্যা আমি আবার উপরে চলে যাব, উপরে লিখব। আমরা এখানে একটু বলে রাখি, এখানে cos a মাইনাস sin a আর cos a মাইনাস sin a এই দুটো লসাগু একই হবে, আর উপরে হবে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। তো আমরা সেটাই লিখব। আমরা লিখব cos a মাইনাস sin a আর উপরে হবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা যে কাজটি করব, তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের হরের কোনো পরিবর্তন হবে না, হর যেভাবে সেভাবে হবে cos a মাইনাস sin a। আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, আমরা তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা জানি সবাই। শিক্ষার্থীরা বলো তো কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র? হ্যাঁ, ঠিকই বলেছো, a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটাকে এখানে প্রয়োগ করব। হ্যাঁ, কি প্রয়োগ করব? এখানে হবে তাহলে কি cos a, হ্যাঁ বলো তো cos a, হ্যাঁ ঠিক বলছো, cos a প্লাস হ্যাঁ sin a। আরেক ব্র্যাকেটে কি হবে বলো তো? a মাইনাস b, তার মানে হবে cos a মাইনাস sin a। আমরা এটা লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আমরা এখানে একটা ব্র্যাকেট দিতে পারি, দিলে সুন্দর হয়। এটার সাথে এটা কেটে দেওয়া যায়, না কাটলে আরো ভালো। হ্যাঁ, কাটলে ভালো, না কাটলে আরো ভালো, নাকি? বাকি অবশিষ্ট তাহলে কি রইলো? cos a প্লাস sin a, এটি অবশিষ্ট রইলো। তাহলে আমাদের প্রমাণ করার জন্য কি বলছে দেখো ডান পক্ষে, sin a প্লাস cos a। তো cos a প্লাস sin a আর sin a প্লাস cos a মধ্যে বলো তো পার্থক্য আছে কিনা? a প্লাস b আর বলো তো b প্লাস a এর মধ্যে কোনো পার্থক্য আছে? না, নাই। ধন্যবাদ। তাহলে আমরা এটাকে লিখে নিলাম sin a প্লাস cos a। তবে একটা কথা মনে রাখবে, এই যে আমি বললাম a প্লাস b আর b প্লাস এর মধ্যে পার্থক্য নেই, কিন্তু a মাইনাস b আর b মাইনাস এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তার মানে a মাইনাস b কে b মাইনাস a লেখা যায় না। লিখতে গেলে আমরা যেটি এই অঙ্কে আমরা প্রয়োগ করেছি সেটা হলো এখানে একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিতে হবে, তাহলে কেবলমাত্র লিখে যাবে। মনে রাখবে সবসময় প্লাস হলে লিখে যাবে অথবা গুণ হলে লিখে যাবে। যেমন ab, এটাকে আমরা লিখতে পারবো ba, কিন্তু a বাই b এটাকে আমরা কখনোই b বাই a আকারে লিখতে পারবো না। এগুলো মনে রাখতে হবে। এগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে গণিত অনেক ভালো হইতে পারবে। তাহলে sin a প্লাস cos a আমরা পেলাম, তার মানে আমাদের ডান পক্ষটা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, আশা করি তোমরা গাণিতিক সমস্যাটির সমাধান সুন্দরভাবে বুঝেছো। যদি কোনো কারণে বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্টস বক্সে তোমরা বিষয়টি লিখবে। আমরা আরো অনেক ধরনের এখানে গাণিতিক সমস্যার সমাধান আছে। আমি একটু 10 নম্বর অঙ্কটা একটু করা, এটা ছোট অঙ্ক, সময়ও প্রায় 1 ঘন্টা হয়ে আসছে। আমরা 10 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করেই তোমাদেরকে আজকের এই ক্লাসে শেষ দিকে নিয়ে যাব। তো আমরা 10 নম্বর অঙ্কটা করি। 10 নম্বর গাণিতিক সমস্যাটি কি ছিল বলতো প্রিয় শিক্ষার্থীরা? 10 নম্বরটা আমরা যদি করি, 10 নম্বর তোমরা বইতে দেখো, 10 নম্বরের বাম পক্ষে কি আছে বলতো শিক্ষার্থীরা? হ্যাঁ, 10 নম্বরের বাম পক্ষটা হচ্ছে কি বলতো? 10a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার। হ্যাঁ, তোমরা ঠিক বলছো, 10a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার, এটি হচ্ছে 10 নম্বর অঙ্কের বাম পক্ষ। এখন আমাদেরকে এটি প্রমাণ করতে হবে সাইনে। প্রমাণ করতে হবে কি? সাইনে। আচ্ছা, আমরা এখন দেখব 10a কে আমরা 10a লিখলাম, এটা একটা ইনটু চিহ্ন আছে এখানে। বলতো আমরা এই যে প্রথমে আমরা একটা সূত্র করে তোমাদেরকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র থেকে আমরা একটা প্রমাণ নিয়ে এসেছিলাম, তোমাদের খাতা নিচে লেখা আছে। সেখানে আমরা 1 মাইনাস sin স্কয়ার এর জায়গায় কি পেয়েছিলাম বলতো? হ্যাঁ, cos স্কয়ার a পেয়েছিলাম। তার মানে cos স্কয়ার এর সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a।
আমরা গতকালকে, সরি এখানে একটু লেখার মিস্টেক আছে, এটা হবে 10-এ। আমরা গতকালকে একটা এই বিষয় তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্কোয়ার আর রুটে কিভাবে অমিট হয়ে যায়। তাহলে আমরা সেই অনুযায়ী আমরা কসে স্কোয়ার আর রুট এটা অমিট হয়ে গেল, স্কোয়ার রুট অমিট হয়ে গেলে এখানে থাকে কসে। আমরা কসে লিখলাম, তোমাদের নিশ্চয় মনে আছে। 10 এর সূত্র আমরা কিছুক্ষণ আগেও লিখেছি, তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে 10 এর সূত্রটা কি হবে, সাইন এ বাই কস এ ইন্টু এখানে আছে কস। আমি কিন্তু কাটার পক্ষে না, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি কেটে দিচ্ছি। কাটাকাটিটা সুন্দর দেখা যায় না, না কাটাতে ভালো। কসে কসে চলে গেলে হ্যাঁ, আর বাকি রইল সাইন। তাহলে এটা আমাদের এই যে দেখো মানে সমস্যাটির এখানে ডান পক্ষে কি প্রমাণ করার জন্য বলা হয়েছে, সাইন। তাহলে আমরা সাইনে পেয়ে গেলাম সমান ডান পক্ষ প্রমাণিত। মজা লাগছে না প্রিয় শিক্ষার্থীরা? তোমরা বাসাতে বেশি বেশি করে পড়ালেখা করবে এবং গণিত চর্চা করবে। ওই যে একটা আমি প্রায় সময় একটা কবিতা বলি, কি বলি, যে এই মহাবিশ্বের অমৃতবাণী গণিতকে করেছে বিজ্ঞানের রানী, সে গণিতকে যারা করে না ভয়, গণিত তাদের সাথে কথা কয়। অবশ্যই তোমরা গণিতকে ভয় করবে না, গণিতকে জয় করবে। গণিতকে জয় করলে তোমরা একদিন গণিতে খুবই ভালো করতে পারবে। আমরা আশা করি তোমরা গণিতে খুব দক্ষ হবে। গণিত খুব মজার একটি বিষয় এবং আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ বিষয় হচ্ছে গণিত। যদিও এটি অনেক নানা মত থাকতে পারে, তো তোমরা এটিকে যদি অভ্যাসে পরিণত করো তাহলে পৃথিবীর সবচেয়ে সহজ হলো গণিত। এবং এই পৃথিবীর যারা মহা বিজ্ঞানী আছেন, গণিতবিদ আছেন, প্রত্যেকেই গণিতে অনেক দক্ষ ছিল। যেমন ধরো তুমি ফিজিক্সে পদার্থবিজ্ঞান নিয়ে পড়বে, সেখানেও গণিত আছে। তুমি কেমিস্ট্রি পড়বে, সেখানেও গণিত আছে। যারা কমার্সে তারা হিসাব বিজ্ঞান করবে, সেখানেও গণিত আছে। তার মানে গণিতবিহীন কিন্তু কোনোভাবেই চলা সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসের আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান তোমাদেরকে দেখিয়েছি। আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আরো। তোমরা তো প্রথমগুলো করবে যেগুলো লিখে নিছো, তার বাইরে তোমরা 6, 7 এবং 8, 9 তো আমরা করিয়ে দিলাম, 6, 7, 8 এই পর্যন্ত তোমরা, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত এই অঙ্কগুলো আশা করি তোমরা বাড়িতে করতে পারবে। এবং এগুলো যখন বিদ্যালয় খোলা হবে তোমরা এগুলো আমার কাছে জমা দিবে, আমরা দেখব। আর কোনো বিষয় আবারও বলছি, না পারলে অভিভাবকের মোবাইল থেকে আমাদেরকে যোগাযোগ করবে, আমাদের সাথে কথা বলবে, আমরা আশা করি এটি করব। আরেকটি সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, আমরা চাচ্ছি যে এই যেমন আমি কথা বলছি কিন্তু তোমরা কি বুঝতে পারছো না পারো নাই, এটি কিন্তু আমি বোঝার তেমন একটা সুযোগ থাকে না। তো আমরা চাচ্ছি যে জুম অ্যাপস, একটা অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে আমরা যদি ক্লাসটা নিয়ে থাকি তাহলে তোমরা দেখবে আমাদেরকে, আমরাও তোমাদেরকে দেখবো, তোমরা যা বলছো আমরা শুনবো, আমরা যা বলছি তোমরা তা শুনবে। এইভাবে আমরা ক্লাসটা পরিচালনা করলে আমরা কিন্তু খুব সহজে একটি শ্রেণী কক্ষের যে অনেকটা বাস্তব রূপ আমরা কিন্তু ফুটিয়ে তুলতে পারবো। তো যদি কোনো শিক্ষার্থী জুম অ্যাপস ব্যবহার করে সে ক্লাসটি করার জন্য আগ্রহ পোষণ করো, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমরা সেই চেষ্টাটি করে আমাদের শিক্ষকবৃন্দকে সমন্বয়ে আমরা সেই ক্লাসটি করার চেষ্টা করব। সেটি অনেকটা বাস্তব ক্লাসের মতনই একটা পরিবেশ গড়ে ওঠে। তো সেটির জন্য তোমাদের অ্যান্ড্রয়েড সেটের অ্যান্ড্রয়েড সেটের প্লে স্টোর থেকে তোমরা জুম অ্যাপসটি ডাউনলোড করে লগ ইন করে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি ব্যবস্থা করব। একসাথে 1000 জন শিক্ষার্থীকে নিয়েও ক্লাস করা যায়। এটি একটি সুযোগ যদি তোমাদের সম্ভব হয়। আর এই জন্য কিন্তু অভিভাবককে কোনো প্রকার চাপ দেওয়া যাবে না যে আমার একটি অ্যান্ড্রয়েড সেট দরকার, আমার এই দরকার সেই দরকার, এগুলো করা যাবে না। আমরা আশা করি তোমরা ভালো ফলাফল করতে পারবে, ভালোভাবে পড়ালেখা করলে সুন্দরভাবে করতে পারবে। আমি আরেকটি কাজ বলি তোমাদেরকে, আমি আজকের এই ক্লাস শেষে আমাদের এই যে ফেসবুক পেজের বিদ্যালয়ের আমরা ক্লাসটি দিয়েছি, সেখানে আমি তোমাদের জন্য কিছু কুইজ প্রশ্ন রেখেছি, এমসিকিউ। আজকের এই পার্টের উপরে কিছু আমি এমসিকিউ রেখেছি। তোমরা ওই গুগল ফর্মটাকে, আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে তোমরা ঢুকে গুগল ফর্মটা নিবে মানে ওইখানে ক্লিক করলে কিছু প্রশ্ন এবং অপশন পাবে, একদম নৈর্ব্যক্তিক মতো।
তোমরা সেগুলো উত্তর দিবে। উত্তর দেওয়ার পর যখন সাবমিট করবে, সাবমিট করার পর তোমরা দেখবে সেখানে এক জায়গা আছে ভিউ রেজাল্ট। তুমি রেজাল্টটা যখন চাইবে তখন তোমাকে রেজাল্টটা দেখাবে, তোমার কোনটি সঠিক হয়েছে, কোনটি ভুল হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো। হ্যাঁ, এই জন্য তোমরা আজকের এই ক্লাস শেষে আমি যেই এমসিকিউ প্রশ্নের তোমাদেরকে লিঙ্কটা দিব, তোমরা সেই প্রশ্নটি উত্তর দিবে। মাত্র 4টি প্রশ্ন আছে সেখানে, তোমরা 4টি প্রশ্ন আজকের পার্টের উপরে আমি মূল্যায়ন করব, সেটা তোমরা উত্তর দিবে। এটি খুব সহজ এবং তোমরা, আমি আবারও বলি, সাবমিট শেষে তোমরা কিন্তু ভিউর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে যে কোন উত্তরটা সঠিক, কোনটা ভুল, তুমি কোন উত্তরটা সঠিক দিয়েছো, কোনটি ভুল দিয়েছো, তুমি কত নাম্বার পেয়েছো। আমি প্রতিদিনই চেষ্টা করব তোমাদেরকে এইভাবে এমসিকিউ মাধ্যমে ক্লাসের মূল্যায়ন করার জন্য। তো আমরা আজকে আর বেশি কথা বাড়াবো না। আমরা আশা করি তোমরা এই আগামীকালকে আমাদের যে ক্লাসের বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে তোমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে, শিক্ষকদের ক্লাস মনোযোগ সহকারে দেখবে। তোমরা নিয়মিত এই করোনা ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার জন্য নিরাপদ থাকবে। নিয়মিত 20 সেকেন্ড পর্যন্ত কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধুবে। সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো, মানসিক দূরত্ব বজায় রাখবে না। মানসিক দূরত্বটাকে বজায় রাখাটা ঠিক হবে না। মানসিকভাবে সবার সাথে সম্পৃক্ত থাকবে, শারীরিকভাবে সবাই থেকে দূরত্ব বজায় রেখে আমরা আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে একদিন উত্তরণ হয়ে আমরা আবার আমাদের মূল শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অভিভাবকদেরকে সালাম জানাচ্ছি এবং তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আগামী দিন আরো সুন্দরভাবে পাঠদান করবে এবং তোমাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া করবে যাতে আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালোভাবে থাকতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আবারও তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।